পরিকল্পনা ছিল, তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে, আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছি। নিঃসন্দেহে তারা আমাদেরকে গোলা বারুদ দিয়ে সাহায্য করেছে, এটা তাদের স্বার্থ হাসিলের জন্য। সে স্বার্থটা ছিল পাকিস্তানকে দুর্বল করা, পাকিস্তানকে ভেঙে দুই টুকরা করা, যেটা তারা পরিকল্পিতভাবে করেছিল। কিন্তু আমরা মুসলমান হিসাবে আমরা সকলের কাছে কৃতজ্ঞ, যে বা যারা আমাদেরকে সাহায্য করেছে আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই, প্রত্যেকের জন্য দোয়া করি। ভারত আমাদের প্রতিবেশী, আজকে ভারতকে বুঝতে হবে ভারতের আশেপাশে যারা আছে একে একে তারা সবাই ভারত থেকে দূরে সরে যাচ্ছে। কি কারণে সরে যাচ্ছে? কারণ তাদের হিন্দুত্ববাদের জন্য সরে যাচ্ছে। বর্তমান ভারতের সরকার ক্ষমতা আসার পর থেকে তাদের মধ্যে হিন্দুত্ববাদটা প্রাধান্য পেয়েছে। মুসলমানদের উপরে বিভিন্ন রাজ্যে অত্যাচার করছে, পিটে মারছে, নামাজের সময় পিছনে লাথি মারছে, এই সমস্ত ঘটনাগুলি নিত্যদিনের ঘটনা। বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলে কোনো কিছু নাই। আমরা মনে করি আমরা সবাই বাংলাদেশি। এবার যে দুর্গাপূজা হয়েছে আপনি জানেন, মুসলমানেরা দুর্গাপূজার মণ্ডপ পাহারা দিয়েছে। আমরা সবাই, আমি এই বয়সেও প্রত্যেকদিন রাত্রে আমার বড় ছেলে প্রফেসর ওমর ফারুককে নিয়ে, আমার দলের নেতা কর্মীদেরকে নিয়ে প্রায় সারা রাত্রে আমার নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে হিন্দুদেরকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি, তাদের মনোবল বৃদ্ধি করেছি, তাদের উৎসাহে অংশগ্রহণ করেছি। এই ধরনের দুর্গাপূজা বোধহয় ভারতের ক্যালকাটাতেও হয় নাই। সুতরাং তাদের একটা মনে রাখতে হবে, এখানে দালাল সৃষ্টি করে দালালদের মাধ্যমে বাংলাদেশকে যদি নিয়ন্ত্রণ করতে চায়, এটা অত্যন্ত ভুল চিন্তাধারা তাদের। বাংলাদেশের সাথে যদি বন্ধুত্ব সুলভ ব্যবহার করতে চায়, তাদের উচিত হবে যে সমস্ত টাকা লুণ্ঠনকারী, টাকা পাচারকারী, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী, বাংলাদেশের আইন শৃঙ্খলা ধ্বংসকারী, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসকারী যে সমস্ত ব্যক্তিরা ভারতে আশ্রয় নিয়েছে, হাসিনা সহ, তাদেরকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে হাসিনা বাংলাদেশের থেকে পলায়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারতে আশ্রয় নেওয়ার পরে ওখান থেকে প্রত্যেক দিন প্রতিনিয়ত কথা বলে যাচ্ছে এবং হিন্দুদেরকে উস্কানি দিচ্ছে। আমরা এখানে মনে করি না কেউ হিন্দু কেউ মুসলমান, আমরা মনে করি আমরা সবাই বাংলাদেশি, আমাদের সকলের সমান অধিকার, আমাদের যে সংবিধান আছে সংবিধান দ্বারা আমরা নিয়ন্ত্রিত। আমরা এখানে মাইনরিটি মেজরিটি বলে কোনো কথা বিশ্বাস করি না, আমরা সবাই বাংলাদেশ করি। স্যার, এই যে এবারে আমাদের উচিত হবে হাসিনার মুখটা বন্ধ করা। বন্দি বিনিময় চুক্তি আছে, বাংলাদেশের যত বদমাশ, যত টাকা লুণ্ঠনকারী, ব্যাংকের টাকা উঠে নিয়ে ভেঙে ভারতে তারা আশ্রয় নিয়েছে, সব টাকা পয়সা নিয়ে। এছাড়াও ভারত বাংলাদেশ থেকে দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স পায়। আমাদের লোকেরা চিকিৎসার জন্য যায়, আমাদের লোকেরা বাজার করার জন্য যায়। আজকে আপনি দেখেন ক্যালকাটার বাজারগুলি প্রায় বন্ধ, এবং তাদের সেভেন সিস্টারে জিনিসপত্রের দাম 3 গুণ 4 গুণ 5 গুণ বৃদ্ধি পাবে। তাদের উচিত হবে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করে তারাই ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না। তারা যদি মনে করে বল প্রয়োগ করে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, এটা তাদের ভুল ধারণা। বর্তমানে ইট ইজ ইউনিপোলার ওয়ার্ল্ড। ইউনিপোলার ওয়ার্ল্ডে তাদের যেরকম নিউক্লিয়ার পাওয়ার আছে, আমাদের হয়তো নিউক্লিয়ার পাওয়ার নেই, কিন্তু আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে। সুতরাং আমাদেরকে এত খাটো করে দেখার বিষয় নাই। আমরা একা নই পৃথিবীতে, আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যারা বিপদের সময় আমাদের পাশে দাঁড়াবে। এছাড়াও বাংলাদেশে প্রায় 10 থেকে 12 কোটি যুবক রয়েছে যারা জীবন দিতে প্রস্তুত। সুতরাং তারা আর্মির পাশে দাঁড়াবে এবং জীবন দেওয়ার জন্য মাঠে নামবে। সুতরাং ভারতের উচিত হবে বাংলাদেশের সাথে জনগণের সাথে সম্পর্ক করা, কোন দালালদের মাধ্যমে সম্পর্ক করা ঠিক হবে না। দালালদের মাধ্যমে সম্পর্ক করলে বাংলাদেশের ক্ষতি হবে, তাদেরও ক্ষতি হবে, আমাদের থেকে তাদের ক্ষতি বেশি হবে।
কারণ তাদের ব্যবসা বাণিজ্য অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ডাক্তাররা না খাইয়ে মরবে, অনেক হসপিটাল বন্ধ হয়ে যাবে। ক্যালকাটাতে নিউ মার্কেট বা অন্যান্য ব্যবসা বাণিজ্য, হোটেল প্রায় বন্ধ বলতে চলে। তবে স্যার 5% তবে স্যার ধরেন হাসিনার আমলে ভারত যেভাবে ধরেন লুটপাট চালাচ্ছিল, যেভাবে ধরেন অনৈতিক বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাচ্ছিল একের পর এক, সেটি বন্ধ হয়ে যাওয়ায় তারা, আমার মনে হয় যে তারা মানে পাগল হয়ে গেছে আর কি, এরকম একটা অবস্থা। তো একটি প্রশ্ন করতে চাই যে ধরেন হিন্দুরা কিন্তু আওয়ামী লীগের দ্বারা কিন্তু অনেক বেশি মাত্রায় কিন্তু নির্যাতিত বিভিন্ন সময়, এবং হিন্দু নেতারা এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের দুইটা কনভেনশনে তারা দাবি করেছিল আওয়ামী লীগের সময়ই যে আওয়ামী লীগের নেতারা কিভাবে তাদের বাড়িঘর দখল করেছে বা সবকিছু। তো এই যে হিন্দুদেরকে যে ব্যবহার করে আওয়ামী লীগ, এটি কি হিন্দুরা বুঝতে পারে না? হিন্দু নেতারা কোথায়? চিটাগং বেস কিন্তু অনেক হিন্দু নেতা আছেন। এবং এবারের ঘটনাটা চট্টগ্রাম থেকে শুরু হলো কেন? আপনার এলাকার আপনার জেলা, আপনার এলাকা থেকেই আসলে মূলত আমরা একটা অস্থিরতা তৈরির চেষ্টা দেখলাম। এটার কারণ কি? চট্টগ্রামকে কেন বেছে নেওয়া হলো? এটা হাসিনা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে করছে। সর্বপ্রথম যে সমস্যাটা হয়েছিল সেটা গোপালগঞ্জে হয়েছিল, তারপরে ঢাকা সাভার থেকে, ইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে হয়েছিল। তৃতীয় দফায় শুরু করেছে তারা চট্টগ্রামে। তারা যে এক জায়গায় নির্দিষ্ট করে রয়েছে এটা ঠিক না। তারা এক এক সময় এক এক জায়গা বেছে নিচ্ছে এবং দেশে অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। ভারতের উচিত হবে বাংলাদেশের বিরুদ্ধে যে বক্তব্য তারা দিচ্ছে ইউটিউবেরা, এটা বন্ধ করে দেওয়া। দুই দেশের মধ্যে যে সমস্যা আছে আলাপ আলোচনার মধ্যে সেটা সমাধান করা যায়। বাংলাদেশকে যদি তারা তাদের অঙ্গরাজ্য হিসেবে মনে করে সেটা ভুল ধারণা। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরাই ঠিক করব বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশ কোন পথে যাবে। তারা যে বাংলাদেশ থেকে সুবিধা পাচ্ছে, এই সুবিধা বন্ধ হয়ে যাবে। কারণ বাংলাদেশের জনগণ যদি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভারতে চিকিৎসা করার জন্য না যায়, ব্যবসা বাণিজ্যের জন্য যদি ভারতে না যায়, তাহলে ভারতের কি অবস্থা হবে? দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্সের দেশ থেকে শূন্য পাবে। কারণ পেঁয়াজের জন্য বা চাউলের জন্য ভারতের উপর নির্ভরশীল আমরা নই। বরং এই সমস্ত জিনিসগুলো বন্ধ হলে বাংলাদেশের চাষারা উপকৃত হবে, বাংলাদেশের চাষারা বেশি দাম পাবে এবং আমাদের লোকজন এগুলি উৎপাদন বৃদ্ধি করবে। নতুন নতুন দেশ তারা তালাশ করে আমাদের যে সমস্যাগুলি আছে সেগুলি মেটানোর জন্য উদ্যোগ নেবে। ভারত যদি মনে করে তাদের ছাড়া আমরা চলতে পারবো না, এটা তাদের ভুল ধারণা। তো এখন স্যার উদ্ভূত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। তো জাতীয় ঐক্যটা আসলে আপনি কিভাবে দেখছেন, বা এখন সম্মিলিতভাবে এটি মোকাবেলা করা, যে বাংলাদেশকে হাসিনা যে পর্যায়ে ভারতের কাছে নিয়ে গিয়েছিল সেখান থেকে বের হয়ে আসার জন্য জাতীয় ঐক্যটা আমরা কিভাবে কাজে লাগাবো, বা জাতীয় ঐক্যের বিষয়টা আপনি কি ভাবছেন, কিভাবে দেখছেন? ডক্টর ইউনূস সাহেব একটা উদ্যোগ নিয়েছেন। তিনি রাজনৈতিক দলের সদস্যদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং যারা ওখানে উপস্থিত ছিল তারা সমস্বরে কথা বলেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে তারা বদ্ধপরিকর। আমরা পৃথকভাবে প্রেস কনফারেন্স করে এলডিপির পক্ষ থেকে আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি যে বাংলাদেশকে হাসিনার সময় যেভাবে একটা স্টেট হিসেবে ডিল করেছিল সেভাবে ডিল করাটা ঠিক হবে না। পরের দিন ইসলামিক ঐক্যজোট, ইসলামিক দলগুলি, হিন্দু পরিষদের দলগুলি সবাইকে ডাকা হয়েছিল। সবাই সমস্বরে একটা কথাই বলেছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কারো সাথে আপোষ করব না। আমরাই ঠিক করব আমাদের দেশ কিভাবে চলবে, কোন পথে চলবে। আমরা কারো উপর নির্ভরশীল না, আল্লাহর উপর নির্ভরশীল। এখন আমাদের আমাদের স্টেপ গুলো আমরা কি নিতে পারি? আমাদের জনগণ বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন তারা মিছিল মিটিং করে, আজকে সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যরাও একটা মিছিল করেছে। জি, এই সমস্ত গুলির কারণ হচ্ছে
সবাই জাতীয় ঐক্য আছে, জাতি দৃঢ়ভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে দাঁড়িয়ে আছে, এই জিনিসগুলি ডেমনস্ট্রেট করছে। ভারতের মধ্যে ইদানিং কয়েকজন ইউটিউবার তারা অত্যন্ত গঠনমূলক বক্তব্য রাখছে। এর ফলে দুই দেশের মধ্যে যে টেনশন, এই টেনশন গুলি কমার জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। ভারত সরকারের উচিত অন্যান্য ইউটিউবারদেরকেও ব্রিফ করা যে দুই দেশের মধ্যে টেনশন সৃষ্টি করে কোনো লাভ হবে না, ভারতেই ক্ষতিগ্রস্ত হবে। কারণ ভারত সেভেন সিস্টারে তাদের মালামাল নিতে হলে 3 গুণ 4 গুণ 5 গুণ দাম বৃদ্ধি পাবে। আজকে বাংলাদেশের কারণে সেভেন সিস্টার জীবিত আছে, না হলে সেভেন সিস্টারের অবস্থা অর্থনৈতিকভাবে খুবই শোচনীয় হবে, পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ হবে। এখন ভারতের অনেক রাজনীতিবিদের সঙ্গে আপনার যোগাযোগ ছিল, হয়তো আছে এখনো। তো আপনি কি কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন বা কথা বলার চেষ্টা করেছেন, বা তারা কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছে কিনা একটু যদি জানতে চাই। না, সত্য কথা হলো 2000 সালের পর থেকে ভারতের কারোর সাথে আমার যোগাযোগ নেই। কোন মন্ত্রী বা কোন এমপি, কোন রাজনৈতিক নেতা, কোন সাংবাদিক, কারোর সাথে আমার যোগাযোগ নেই। আমি আমার দেশকে নিয়েই ব্যস্ত, আমার পার্টিকে নিয়েই ব্যস্ত। আমার দেশ কিভাবে এগিয়ে যাবে, যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সেটা কিভাবে বাস্তবায়ন করব, সবসময় এইগুলি নিয়েই চিন্তা করি। বর্তমান সরকারকে আমরা বলেছি আপনারা নিরাপদ না, আপনাদেরকে কাজের পদ্ধতি বদলাতে হবে। দক্ষতার কোনো বিকল্প নাই। অনেকের হাই ডিগ্রি থাকতে পারে, কিন্তু দক্ষতা না থাকলে, কাজের এক্সপিরিয়েন্স না থাকলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব না, যেটা বর্তমান সরকারের পক্ষে যেটা হচ্ছে। গত 3 মাস তাদের কাছ থেকে আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে তারা আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। তারা খুব স্লো, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে যে কাজগুলি করার কথা এটা অনেকেই বুঝছে না তার দায়িত্বটা কি। শুধু মনে করছে একটা ফ্ল্যাগ পেয়েছি, একটা গাড়ি পেয়েছি, মন্ত্রী হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। কিন্তু 18 কোটি মানুষের যে দায়িত্ব তার কাঁধের উপর বর্তাইছে সেটা সে বুঝতে ভুল করছে। সুতরাং নির্বাচন যত তাড়াতাড়ি হবে এই সরকারের জন্য মঙ্গল। এখন ধরেন আপনি যদি বলছিলেন এই সরকারের আগামীকাল 4 মাস পূর্ণ হবে, 8ই ডিসেম্বর 4 মাস পূর্ণ হবে। তো এই 4 মাসে আপনি সন্তুষ্ট না, আপনি যেটি বলছেন, তো কেন সন্তুষ্ট না? অর্থাৎ সরকার তো অনেক রকম কথা বলছে, বা সরকারের যদি আপনি একটা মূল্যায়ন করেন, আপনি ইতিমধ্যে বলছেন যে তারা পারছে না। এখন পারার জন্য কি করতে হবে? সরকার তো কথাও শুনছে না কিন্তু। ধরেন উপদেষ্টাদেরকে নিয়ে বারবার বলা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে, আমরা বলছি, পত্রিকাগুলো লিখছে, নানা ব্যর্থতা তুলে ধরছে, নানা আচরণ তুলে ধরছে। কিন্তু সেখানেও কিন্তু গুণগত পরিবর্তন হচ্ছে না, বরঞ্চ আরো খারাপের দিকে যাচ্ছে। নতুন নতুন উপদেষ্টা যাদেরকে নেওয়া হচ্ছে, আরো বিতর্কিত লোককে নেওয়া হচ্ছে। এটার কারণ কি? আবার এখানে 111-এ 5-6 জন মানুষ আছেন যারা 111-এর সময় যুক্ত ছিলেন সরকারের সাথে। তো সব মিলিয়ে এই সরকারের নেপথ্যে আপনি কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা, বা আপনার? অবশ্যই ষড়যন্ত্র আছে। কারণ গত 4 মাসে যে সমস্ত মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা হাসিনাকে টিকিয়ে রেখেছিল, যে সমস্ত ব্যবসায়ীরা হাসিনাকে টিকিয়ে রেখেছিল, তাদের বিরুদ্ধে দৃশ্যত এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। শুধু জেলে দিলে হবে না, তারা যে টাকাগুলি আত্মসাৎ করেছে ব্যাংক থেকে, যে টাকাগুলি লুটপাট করেছে, তাদের কাছ থেকে সে টাকাগুলি উদ্ধার করতে হবে। বাংলাদেশে যারা আছে অনেকে জেলেও আছে, বাইরেও আছে। বাইরে যারা আছে তাদেরকে ধরার কোনো উদ্যোগ দেখছি না দৃশ্যত। ভিতরে যারা আছে জেলের মধ্যে, তাদের কাছ থেকে টাকা উদ্ধারের কোনো ব্যবস্থা দেখছি না। এখানে টাকাগুলি উদ্ধার করার জন্য পদক্ষেপ নিতে হবে। আপনি দেখেছেন যে একটা কমিটি করা হয়েছিল, যে শ্বেতপত্র প্রকাশ করার জন্য। শ্বেতপত্র প্রকাশ করে তারা পরিষ্কারভাবে বলেছে 28,00,000 কোটি টাকা দেশ থেকে লুটপাট হয়েছে। কিন্তু তাদের কাজ না এই টাকাগুলি উদ্ধার করা। বর্তমান সরকারের কাজ হলো এই টাকাগুলি উদ্ধার করা। দৃশ্যত এই সরকার এখনো পর্যন্ত 4 মাসে টাকাগুলি উদ্ধারের কোনো পদক্ষেপ নেয় নাই। তাদের যে রুটিন কাজগুলি তারা করছে না ঠিক মতো। কারণ
হাসিনার যেগুলি তাবেদার ছিল সরকারের বিভিন্ন জায়গায়, তারা এখনো বহাল তবিয়ত আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে। উচিত ছিল তাদেরকে বরখাস্ত করা, জেলে নিক্ষেপ করা, তাদের কাছ থেকে টাকাগুলি উদ্ধার করা, তাহলে একটা সিগন্যাল যেত। সবচেয়ে বড় কথা হলো হাসিনার মাতা যেটা রাষ্ট্রপতি, তিনি এখনো নিজ পদে অধিষ্ঠিত আছেন। সুতরাং এখানে আওয়ামী লীগের সাহস অনেক বেশি। তারা মনে করছে বর্তমান সরকার অপারক। ঘোষণার সময় থেকেই তিনি আসলে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। আজকে দেশের একটি অত্যন্ত জটিল পরিস্থিতি, ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে হাত দিচ্ছে, বিতাড়িত হাসিনা ভারতে বসে নানা রকম উস্কানি দিচ্ছে, সেই উস্কানিতে অংশ নিচ্ছে ভারত। এই সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে এই বীর মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানিয়েছি। ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কনক সরোয়ার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, সুন্দরভাবে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুক। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। এই যে স্যার আমরা যে বিষয়টি নিয়ে আমি কথা বলছিলাম, যে ধরেন আমাদের ফ্যাসিস্ট হাসিনা, আমাদের খুনি হাসিনা যে এত মানুষ হত্যা করার পরে ভারতে যে আশ্রয় নিয়েছে, এবং আপনি জানেন যে সেখান থেকে উস্কানি দিচ্ছে, নানা রকমের কথা বলছে, বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলছে, নানাভাবে ঢাকা দখলের পরিকল্পনা দিচ্ছে, নানা কিছু সামনে আসছে। আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যাদের সঙ্গে আমাদের আসলে একটা হৃদ্যতার সম্পর্ক, সেটা নিয়েও আমরা দেখছি যে হাসিনার পরবর্তী সময় থেকে একটা মানে হট্টগোল শুরু হয়েছে, এবং সেখানে উস্কানি দিচ্ছে ভারত সরাসরি। আমাদের আগরতলায় আমাদের সহকারী হাই কমিশনে হামলা হয়েছে, আপনি জানেন। তো সবকিছু মিলিয়ে এই যে হাসিনার কথায় বা হাসিনাকে কেন্দ্র করে ভারতের এই যে নাচানাচি, এই যে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান, আপনি কিভাবে দেখেন এই বিষয়টা? এটা অত্যন্ত দুঃখজনক। ভারত বলে তারা আমাদের বন্ধু, আমরাও মনে করতাম তারা আমাদের বন্ধু। আমি 1971 সালের কথাই বলি, তারা বলে তারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। আসলে ঘটনাটা সত্য না। আমরা চেয়েছিলাম স্বাধীনতা, তারা চেয়েছিল পাকিস্তানকে দুই টুকরা করা। এটা নেহরুর ডক্টরিন ছিল, রয়ের পরিকল্পনা ছিল। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে, আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছি। নিঃসন্দেহে তারা আমাদেরকে গোলা বারুদ দিয়ে সাহায্য করেছে, এটা তাদের স্বার্থ হাসিলের জন্য। সে স্বার্থটা ছিল পাকিস্তানকে দুর্বল করা, পাকিস্তানকে ভেঙে দুই টুকরা করা, যেটা তারা পরিকল্পিতভাবে করেছিল। কিন্তু আমরা মুসলমান হিসাবে আমরা সকলের কাছে কৃতজ্ঞ, যে বা যারা আমাদেরকে সাহায্য করেছে আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই, প্রত্যেকের জন্য দোয়া করি। ভারত আমাদের প্রতিবেশী। আজকে ভারতকে বুঝতে হবে, ভারতের আশেপাশে যারা আছে একে একে তারা সবাই ভারত থেকে দূরে সরে যাচ্ছে। কি কারণে সরে যাচ্ছে? কারণ তাদের হিন্দুত্ববাদের জন্য সরে যাচ্ছে। বর্তমান ভারতের সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদের মধ্যে হিন্দুত্ববাদটা প্রাধান্য পেয়েছে। মুসলমানদের উপরে বিভিন্ন রাজ্যে অত্যাচার করছে, পিটে মারছে, নামাজের সময় পিছনে লাথি মারছে। এই সমস্ত ঘটনাগুলি নিত্যদিনের ঘটনা। বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলে কোনো কিছু নাই। আমরা মনে করি আমরা সবাই বাংলাদেশি। এবার যে দুর্গাপূজা হয়েছে আপনি জানেন, মুসলমানেরা দুর্গাপূজার মণ্ডপ পাহারা দিয়েছে। আমরা সবাই, আমি এই বয়সেও প্রত্যেকদিন রাত্রে আমার বড় ছেলে প্রফেসর ওমর ফারুককে নিয়ে, আমার দলের নেতা কর্মীদেরকে নিয়ে প্রায় সারা রাত্রে আমার নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে হিন্দুদেরকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি, তাদের মনোবল বৃদ্ধি করেছি, তাদের উৎসাহে অংশগ্রহণ করেছি। এই ধরনের দুর্গাপূজা বোধহয় ভারতের ক্যালকাটাতেও হয় নাই। সুতরাং তাদের একটা মনে রাখতে হবে, এখানে দালাল সৃষ্টি করে দালালদের মাধ্যমে বাংলাদেশকে যদি নিয়ন্ত্রণ করতে চায়,
এটা অত্যন্ত ভুল চিন্তাধারা তাদের। বাংলাদেশের সাথে যদি বন্ধুত্ব সুলভ ব্যবহার করতে চায়, তাদের উচিত হবে যে সমস্ত টাকা লুণ্ঠনকারী, টাকা পাচারকারী, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী, বাংলাদেশের আইন শৃঙ্খলা ধ্বংসকারী, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসকারী যে সমস্ত ব্যক্তিরা ভারতে আশ্রয় নিয়েছে, হাসিনা সহ, তাদেরকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে হাসিনা বাংলাদেশের থেকে পলায়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারতে আশ্রয় নেওয়ার পরে ওখান থেকে প্রত্যেকদিন প্রতিনিয়ত কথা বলে যাচ্ছে এবং হিন্দুদেরকে উস্কানি দিচ্ছে। আমরা এখানে মনে করি না কেউ হিন্দু কেউ মুসলমান, আমরা মনে করি আমরা সবাই বাংলাদেশি, আমাদের সকলের সমান অধিকার, আমাদের যে সংবিধান আছে সংবিধান দ্বারা আমরা নিয়ন্ত্রিত। আমরা এখানে মাইনরিটি মেজরিটি বলে কোনো কথা বিশ্বাস করি না, আমরা সবাই বাংলাদেশ করি। স্যার এই যে এবারে আমাদের উচিত হবে হাসিনার মুখটা বন্ধ করা। বন্দি বিনিময় চুক্তি আছে, বাংলাদেশের যত বদমাশ, যত টাকা লুণ্ঠনকারী, ব্যাংকের টাকাতে টাকা উঠে নিয়ে ভেঙে ভারতে তারা আশ্রয় নিয়েছে সব টাকা পয়সা নিয়ে। এছাড়াও ভারত বাংলাদেশ থেকে দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স পায়। আমাদের লোকেরা চিকিৎসার জন্য যায়, আমাদের লোকেরা বাজার করার জন্য যায়। আজকে আপনি দেখেন ক্যালকাটার বাজারগুলি প্রায় বন্ধ এবং তাদের সেভেন সিস্টারে জিনিসপত্রের দাম 3 গুণ 4 গুণ 5 গুণ বৃদ্ধি পাবে। তাদের উচিত হবে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করে তারাই ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না। তারা যদি মনে করে বল প্রয়োগ করে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, এটা তাদের ভুল ধারণা। বর্তমানে ইট ইজ ইউনিপোলার ওয়ার্ল্ড। ইউনিপোলার ওয়ার্ল্ডে তাদের যেরকম নিউক্লিয়ার পাওয়ার আছে, আমাদের হয়তো নিউক্লিয়ার পাওয়ার নেই, কিন্তু আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে। সুতরাং আমাদেরকে এত খাটো করে দেখার বিষয় নাই। আমরা একা নই পৃথিবীতে, আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যারা বিপদের সময় আমাদের পাশে দাঁড়াবে। এছাড়াও বাংলাদেশে প্রায় 10 থেকে 12 কোটি যুবক রয়েছে যারা জীবন দিতে প্রস্তুত। সুতরাং তারা আর্মির পাশে দাঁড়াবে এবং জীবন দেওয়ার জন্য মাঠে নামবে। সুতরাং ভারতের উচিত হবে বাংলাদেশের সাথে জনগণের সাথে সম্পর্ক করা। কোন দালালদের মাধ্যমে সম্পর্ক করা ঠিক হবে না। দালালদের মাধ্যমে সম্পর্ক করলে বাংলাদেশের ক্ষতি হবে, তাদেরও ক্ষতি হবে, আমাদের থেকে তাদের ক্ষতি বেশি হবে। কারণ তাদের ব্যবসা বাণিজ্য অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ডাক্তাররা না খেয়ে মরবে, অনেক হসপিটাল বন্ধ হয়ে যাবে। ক্যালকাটাতে নিউ মার্কেট বা অন্যান্য ব্যবসা বাণিজ্য হোটেল প্রায় বন্ধ বলতে চলে। তবে স্যার ধরেন হাসিনার আমলে ভারত যেভাবে ধরেন লুটপাট চালাচ্ছিল, যেভাবে ধরেন অনৈতিক বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাচ্ছিল একের পর এক, সেটি বন্ধ হয়ে যাওয়ায় তারা আমার মনে হয় যে তাদের মানে পাগল হয়ে গেছে আর কি, এরকম একটা অবস্থা। তো একটি প্রশ্ন করতে চাই যে ধরেন হিন্দুরা কিন্তু আওয়ামী লীগের দ্বারা কিন্তু অনেক বেশি মাত্রায় কিন্তু নির্যাতিত বিভিন্ন সময়, এবং হিন্দু নেতারা এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের 2টা কনভেনশনে তারা দাবি করেছিল আওয়ামী লীগের সময় যে আওয়ামী লীগের নেতারা কিভাবে তাদের বাড়িঘর দখল করেছে বা সবকিছু। তো এই যে হিন্দুদেরকে যে ব্যবহার করে আওয়ামী লীগ, এটি কি হিন্দুরা বুঝতে পারে না? হিন্দু নেতারা কোথায়? চিটাগং বেস কিন্তু অনেক হিন্দু নেতা আছেন, এবং এবারের ঘটনাটা চট্টগ্রাম থেকে শুরু হলো কেন? আপনার এলাকার আপনার জেলা, আপনার এলাকা থেকেই আসলে মূলত আমরা একটা অস্থিরতা তৈরির চেষ্টা দেখলাম। এটা কারণ কি? চট্টগ্রামকে কেন বেছে নেওয়া হলো? এটা হাসিনা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে করছে। সর্বপ্রথম যে সমস্যাটা হয়েছিল সেটা গোপালগঞ্জ হয়েছিল, তারপর ঢাকা সাভার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে হয়েছিল। তৃতীয় দফায় শুরু করেছে তারা চট্টগ্রামে। তারা যে এক জায়গায় নির্দিষ্ট করে রয়েছে এটা ঠিক না। তারা এক এক সময় এক এক জায়গা বেছে নিচ্ছে এবং দেশে অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। ভারতের উচিত হবে বাংলাদেশের বিরুদ্ধে যে বক্তব্য তারা দিচ্ছে ইউটিউবেরা, এটা বন্ধ করে দেওয়া। দুই দেশের মধ্যে যে সমস্যা আছে আলাপ আলোচনার মধ্যে সেটা সমাধান করা যায়। বাংলাদেশকে যদি তারা তাদের অঙ্গরাজ্য হিসেবে মনে করে সেটা ভুল ধারণা।
বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরাই ঠিক করব বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশ কোন পথে যাবে। তারা যে বাংলাদেশ থেকে সুবিধা পাচ্ছে, এই সুবিধা বন্ধ হয়ে যাবে। কারণ বাংলাদেশের জনগণ যদি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভারতে চিকিৎসা করার জন্য না যায়, ব্যবসা বাণিজ্যের জন্য যদি ভারতে না যায়, তাহলে ভারতের কি অবস্থা হবে? দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্সের দেশ থেকে শূন্য পাবে। কারণ পেঁয়াজের জন্য বা চাউলের জন্য ভারতের উপর নির্ভরশীল আমরা নই। বরং এই সমস্ত জিনিসগুলো বন্ধ হলে বাংলাদেশের চাষারা উপকৃত হবে, বাংলাদেশের চাষারা বেশি দাম পাবে এবং আমাদের লোকজন এগুলি উৎপাদন বৃদ্ধি করবে। নতুন নতুন দেশ তারা তালাশ করে আমাদের যে সমস্যাগুলি আছে সেগুলি মেটানোর জন্য উদ্যোগ নেবে। ভারত যদি মনে করে তাদের ছাড়া আমরা চলতে পারবো না, এটা তাদের ভুল ধারণা। তো এখন স্যার উদ্ভূত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। তো জাতীয় ঐক্যটা আসলে আপনি কিভাবে দেখছেন, বা এখন সম্মিলিতভাবে এটি মোকাবেলা করা, যে বাংলাদেশকে হাসিনা যে পর্যায়ে ভারতের কাছে নিয়ে গিয়েছিল সেখান থেকে বের হয়ে আসার জন্য জাতীয় ঐক্যটা আমরা কিভাবে কাজে লাগাবো, বা জাতীয় ঐক্যের বিষয়টা আপনি কি ভাবছেন, কিভাবে দেখছেন? ডক্টর ইউনূস সাহেব একটা উদ্যোগ নিয়েছেন। তিনি রাজনৈতিক দলের সদস্যদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং যারা ওখানে উপস্থিত ছিল তারা সমস্বরে কথা বলেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে তারা বদ্ধপরিকর। আমরা পৃথকভাবে প্রেস কনফারেন্স করে এলডিপির পক্ষ থেকে আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি যে বাংলাদেশকে হাসিনার সময় যেভাবে একটা স্টেট হিসেবে ডিল করেছিল সেভাবে ডিল করাটা ঠিক হবে না। পরের দিন ইসলামিক ঐক্য জোট, ইসলামিক দলগুলি, হিন্দু পরিষদের দলগুলি সবাইকে ডাকা হয়েছিল। সবাই সমস্বরে একটা কথাই বলেছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কারো সাথে আপোষ করব না। আমরাই ঠিক করব আমাদের দেশ কিভাবে চলবে, কোন পথে চলবে। আমরা কারো উপর নির্ভরশীল না, আল্লাহর উপর নির্ভরশীল। এখন আমাদের আমাদের স্টেপ গুলো আমরা কি নিতে পারি? আমাদের জনগণ বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন তারা মিছিল মিটিং করে, আজকে সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যরাও একটা মিছিল করেছে। জি, এই সমস্ত গুলির কারণ হচ্ছে সবাই জাতীয় ঐক্য আছে, জাতি দৃঢ়ভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে দাঁড়িয়ে আছে, এই জিনিসগুলি ডেমনস্ট্রেট করছে। ভারতের মধ্যে ইদানিং কয়েকজন ইউটিউবার তারা অত্যন্ত গঠনমূলক বক্তব্য রাখছে। এর ফলে দুই দেশের মধ্যে যে টেনশন, এই টেনশনগুলি কমার জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। ভারত সরকারের উচিত অন্যান্য ইউটিউবারদেরকে ব্রিফ করা যে দুই দেশের মধ্যে টেনশন সৃষ্টি করে কোনো লাভ হবে না, ভারতে ক্ষতিগ্রস্ত হবে। কারণ ভারত সেভেন সিস্টারে তাদের মালামাল নিতে হলে 3 গুণ 4 গুণ 5 গুণ দাম বৃদ্ধি পাবে। আজকে বাংলাদেশের কারণে সেভেন সিস্টার জীবিত আছে, না হলে সেভেন সিস্টারের অবস্থা অর্থনৈতিকভাবে খুবই শোচনীয় হবে। পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ হবে। এখন ভারতের অনেক রাজনীতিবিদের সঙ্গে আপনার যোগাযোগ ছিল, হয়তো আছে এখনো। তো আপনি কি কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন বা কথা বলার চেষ্টা করেছেন, বা তারা কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছে কিনা একটু যদি জানতে চাই। না, সত্য কথা হলো 2000 সালের পর থেকে ভারতের কারোর সাথে আমার যোগাযোগ নেই। কোন মন্ত্রী বা কোন এমপি, কোন রাজনৈতিক নেতা, কোন সাংবাদিক, কারোর সাথে আমার যোগাযোগ নেই। আমি আমার দেশকে নিয়েই ব্যস্ত, আমার পার্টিকে নিয়েই ব্যস্ত। আমার দেশ কিভাবে এগিয়ে যাবে, যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সেটা কিভাবে বাস্তবায়ন করব, সবসময় এইগুলি নিয়েই চিন্তা করি। বর্তমান সরকারকে আমরা বলেছি আপনারা নিরাপদ না, আপনাদেরকে কাজের পদ্ধতি বদলাতে হবে। দক্ষতার কোনো বিকল্প নাই। অনেকের হাই ডিগ্রি থাকতে পারে, কিন্তু দক্ষতা না থাকলে, কাজের এক্সপিরিয়েন্স না থাকলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব না, যেটা বর্তমান সরকারের পক্ষে যেটা হচ্ছে।
গত 3 মাস তাদের কাছ থেকে আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে তারা আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। তারা খুব স্লো এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে যে কাজগুলি করার কথা এটা অনেকেই বুঝছে না তার দায়িত্বটা কি। শুধু মনে করছে একটা ফ্ল্যাগ পেয়েছি, একটা গাড়ি পেয়েছি, মন্ত্রী হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। কিন্তু 18 কোটি মানুষের যে দায়িত্ব তার কাঁধের উপর বর্তাইছে সেটা সে বুঝতে ভুল করছে। সুতরাং নির্বাচন যত তাড়াতাড়ি হবে এই সরকারের জন্য মঙ্গল। এখন ধরেন আপনি যদি বলছিলেন এই সরকারের আগামীকাল 4 মাস পূর্ণ হবে, 8ই ডিসেম্বর 4 মাস পূর্ণ হবে। তো এই 4 মাসে আপনি সন্তুষ্ট না, আপনি যেটি বলছেন। তো কেন সন্তুষ্ট না? অর্থাৎ সরকার তো অনেক রকম কথা বলছে, বা সরকারের যদি আপনি একটা মূল্যায়ন করেন, আপনি ইতিমধ্যে বলছেন যে তারা পারছে না। এখন পারার জন্য কি করতে হবে? সরকার তো কথাও শুনছে না কিন্তু। ধরেন উপদেষ্টাদেরকে নিয়ে বারবার বলা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে, আমরা বলছি, পত্রিকাগুলো লিখছে, নানা ব্যর্থতা তুলে ধরছে, নানা আচরণ তুলে ধরছে। কিন্তু সেখানেও কিন্তু গুণগত পরিবর্তন হচ্ছে না, বরঞ্চ আরো খারাপের দিকে যাচ্ছে। নতুন, নতুন উপদেষ্টা যাদেরকে নেয়া হচ্ছে, আরো বিতর্কিত লোককে নেয়া হচ্ছে। এটার কারণ কি? আবার এখানে 111 এ ৫-৬ জন মানুষ আছেন, যারা 111 এর সময় যুক্ত ছিলেন সরকারের সাথে। তো সব মিলিয়ে এই সরকারের নেপথ্যে আপনি কোন ষড়যন্ত্র দেখছেন কিনা, বা আপনার? অবশ্যই ষড়যন্ত্র আছে, কারণ গত 4 মাসে যে সমস্ত মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা হাসিনাকে টিকিয়ে রেখেছিল, যে সমস্ত ব্যবসায়ীরা হাসিনাকে টিকিয়ে রেখেছিল, তাদের বিরুদ্ধে দৃশ্যত এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। শুধু জেলে দিলে হবে না, তারা যে টাকাগুলি আত্মসাৎ করেছে ব্যাংক থেকে, যে টাকাগুলি লুটপাট করেছে, তাদের কাছ থেকে সে টাকাগুলি উদ্ধার করতে হবে। বাংলাদেশে যারা আছে অনেকে জেলেও আছে, বাইরেও আছে। বাইরে যারা আছে তাদেরকে ধরার কোনো উদ্যোগ দেখছি না দৃশ্যত। ভিতরে যারা আছে জেলের মধ্যে, তাদের কাছ থেকে টাকা উদ্ধারের কোনো ব্যবস্থা দেখছি না। এখানে টাকাগুলি উদ্ধার করার জন্য পদক্ষেপ নিতে হবে। আপনি দেখেছেন যে একটা কমিটি করা হয়েছিল, যে শ্বেতপত্র প্রকাশ করার জন্য। শ্বেতপত্র প্রকাশ করে তারা পরিষ্কারভাবে বলেছে 28,00,000 কোটি টাকা দেশ থেকে লুটপাট হয়েছে। কিন্তু তাদের কাজ না এই টাকাগুলি উদ্ধার করা। বর্তমান সরকারের কাজ হলো এই টাকাগুলি উদ্ধার করা। দৃশ্যত এই সরকার এখনো পর্যন্ত 4 মাসে টাকাগুলি উদ্ধারের কোনো পদক্ষেপ নেয় নাই। তাদের যে রুটিন কাজগুলি তারা করছে না ঠিক মতো। কারণ হাসিনার যেগুলি তাবেদার ছিল সরকারের বিভিন্ন জায়গায়, তারা এখনো বহাল তবিয়ত আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে। উচিত ছিল তাদেরকে বরখাস্ত করা, জেলে নিক্ষেপ করা, তাদের কাছ থেকে টাকাগুলি উদ্ধার করা, তাহলে একটা সিগন্যাল যেত। সবচেয়ে বড় কথা হলো হাসিনার মাথা, যেটা রাষ্ট্রপতি, তিনি এখনো নিজ পদে অধিষ্ঠিত আছেন। সুতরাং এখানে আওয়ামী লীগের সাহস অনেক বেশি। তারা মনে করছে বর্তমান সরকার অপারক, যার কারণে শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন লোক এখনো রাষ্ট্রপতি হিসেবে আছে। সর্বপ্রথম এটাকে পরিবর্তন করা প্রয়োজন ছিল। এখানে সংবিধানের দোহাই দিয়ে, আইনের দোহাই দিয়ে চলবে না। এই সরকার আইন মেনে আসে নাই, এই সরকার আসছে বিপ্লবের মাধ্যমে। বিপ্লবের মাধ্যমে যখন একটা সরকার আসে, ইজ এ নেসেসিটি অফ ল। জনগণের যেটা প্রয়োজন সেটাই আইন, দেশের জন্য যেটা মঙ্গল সেটাই আইন। সংবিধানে কি 2 লাইনে কি লেখা আছে এটা যদি পড়ে দেশ চালানো হয় তাহলে দেশ আগে যাবে না, এবং যারা দেশকে ধ্বংসের জন্য দায়ী তাদেরও বিচার ঠিক মতো করা সম্ভব হবে না। আপনি এই আপনি সরকারকে আরো দৃঢ় পদক্ষেপ নিতে হবে, পরিপক্ক পদক্ষেপ নিতে হবে, এবং যারা কর্মকাণ্ড বুঝে, যারা সরকার পরিচালনা করেছে অতীতে, তাদের সাথে পরামর্শ করলে ইউনূস সাহেব উপকৃত হবে। আমি মনে করি না এই যাবৎ যারা সরকার পরিচালনায় অভিজ্ঞ তাদের সাথে তিনি কথা বলেছেন, এটা আমার জানা নেই। আপনি আপনি এলডিপি প্রেসিডেন্ট হিসেবে গত 21শে অক্টোবর, সম্ভবত গত 19শে অক্টোবর, আপনি ডক্টর ইউনূসকে 23 দফার একটি প্রস্তাব দিয়েছেন তাদের করণীয় বা তাদের সম্পর্কে পরামর্শের জন্য। তো সরকার কতটুকু আপনার এইসব প্রস্তাব গ্রহণ করছে বলে আপনি মনে করেন? 23 দফা না, কনক, এখানে আমি আপনাকে কারেক্ট করতে চাই।
চেষ্টা আমি প্রস্তাব- প্রথম দফায় দিয়েছিলাম 83 দফা, হুম, তারপরে দিয়েছি 26 কি 27 দফা, সর্বমোট 127 কি 125টা দফা দিয়েছি। এটা কোনো দফাতে আমাদের কাকেও চাকরি দেওয়ার কথা নেই, আমাদের কাকেও কোনোখানে পদে বসানোর কথা নেই, হুম। আমাদের কাকেও